একটা দেশ যে সাক্ষী অনেক উত্থান পতনের, যে দেশ একসময় ভারতের অন্তর্গত ছিল, স্বাধীনতার পর তারাই হয়েছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, যাদের বর্তমান সময়ে আমরা বাংলাদেশ নামেই চিনি। অনেক যুদ্ধের পর বাংলাদেশ এক স্বাধীন দেশ হয়ে উঠতে পেরেছিল। আজ সেই বাংলাদেশেই সংকট, আর দেশ জুড়ে এই সংকটের প্রধান কারণ বলবো আজকের এই পুরো ভিডিও জুড়ে। আমি অনিরুদ্ধ আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন ব্লগার্স লেন পডকাস্ট। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তির পরই যেন আরও জ্বলে উঠেছিল বাংলাদেশ। কিন্তু একটা আন্দোলনের জন্য এত ধ্বংসলীলা, আদৌ কি এটা ছাত্র সংগঠনের কাজ, নাকি এর পেছনে আছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বা জামাত ISI এর হাত? 1971 সালে স্বাধীনতা মুক্তিগামী বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছিল অনেক রক্ত, মারা গেছিলেন শিক্ষক ও বহু ছাত্রছাত্রীরা। আবার এতগুলো বছর পর সেই ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। ছাত্রছাত্রীদের অভিযোগ, দেশের যে কোটা ব্যবস্থা রয়েছে তা পরিবর্তন করতে হবে। কিন্তু ভিডিও শুরুতেই দেখিয়েছি শেখ হাসিনার মন্তব্য। কেন এই মন্তব্য করলেন শেখ হাসিনা? 1947 সালে যখন ভারত বিভাজন হয়েছিল, সেই সময় ভারতের দুপাশে তৈরি হয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। সেই সময় পূর্ব পাকিস্তান, যার বর্তমান নাম বাংলাদেশ, সেখানে চলত পশ্চিম পাকিস্তানের রাজত্ব। মাতৃভাষাকে বাংলা করতে হবে এই দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে মুজিবুর রহমান ও বাকিদের হাত ধরে এনে দিয়েছিল স্বাধীন বাংলাদেশ। 1971 সালে যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরই বলা হয় মুক্তিযোদ্ধা, আর যারা পাকিস্তানি সৈন্যদের সাহায্য করেছিলেন তাদের বলা হয় রাজাকার। তাই বাংলাদেশের বুকে রাজাকার শব্দটা অনেক অপমানের। এই রাজাকারদের বিরুদ্ধে সেই সময় নারী হত্যা থেকে ধর্ষণ এবং আরও অনেক অভিযোগ রয়েছে। 1972 সালে প্রধানমন্ত্রী মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা সিস্টেম চালু করেন। কারণ অনেকে আহত হয়েছিলেন, অনেকের মৃত্যু হয়েছিল, অনেকে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, আর অনেকে পড়াশোনা জানতেন না। তাই তারা সমাজে যাতে পিছিয়ে না পড়ে, তাই এই ব্যবস্থা। কিন্তু একথাও মাথায় রাখা হয়েছিল যাতে মুক্তিযোদ্ধাদের সাথে তাদের পরিবারের সদস্যরাও এই সুবিধা পান। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে খুন করা হয় হত্যা করে। তারপরে স্থগিত হয় কোটা ব্যবস্থা। 1996 সালে শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন তা আবার চালু করা হয়। 2001 সালে আওয়ামী লীগের পতনের পর যা আবারও বন্ধ হয়ে যায়। 2009 সালে শেখ হাসিনা যখন আবার প্রধানমন্ত্রী হন, তখন এই ব্যবস্থা আবারও চালু হয়। তাহলে সমস্যা কোথায়? বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি, দেশের এই কোটা ব্যবস্থার জন্য যারা কর্মযোগ্য মানুষ তারাই চাকরি পাচ্ছেন না। মুক্তিযোদ্ধারা সংরক্ষণ পেয়েছেন, ঠিক আছে, তাদের ছেলেমেয়েরাও পেয়েছে, কিন্তু অনেক মুক্তিযোদ্ধা এখনও বেঁচে নেই। তাদের নাতিপুতিরা কেন সংরক্ষণ পাবেন? এটাই তাদের প্রশ্ন। কোটা ব্যবস্থা অনুযায়ী 56% সরকারি চাকরিতে সংরক্ষণ দেওয়া হয়, 10% মহিলা, 10% জেলাভিত্তিক, 5% উপজাতি, 1% শারীরিকভাবে সক্ষম এবং 30% মুক্তিযোদ্ধাদের জন্য। সমস্যাটা ছিল এখানে, 2.5 লাখ মুক্তিযোদ্ধাদের পরিবার, যা বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী 1.5 জন। তাহলে তাদের জন্য এত কোটা কেন? এই নিয়ে প্রতিবাদ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা দাবি জানায় কোটা 56% থেকে কমিয়ে 10% করা হোক। তারপর 2018 সালে এই কোটা সিস্টেমটাই বাতিল করে সরকার। এরপর এর বিরুদ্ধে পিটিশন দায়ের করেন মুক্তিযোদ্ধাদের পরিবার। 5ই জুন হাইকোর্ট 30% সংরক্ষণ ফেরানোর রায় দেয়। এরপরই জ্বলে ওঠে কোটা দেশ। এবার আপনার হয়তো মনে হতে পারে যে শেখ হাসিনা সরকার তো এই কোটা সিস্টেম বাতিল করে দিয়েছিল, আর এই রায় তো পুরোপুরি হাইকোর্টের, তাহলে সরকারের ওপর এত ক্ষোভ কেন? এর কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের ক্ষোভ। দেশের মধ্যেই স্বৈরাচারী আখ্যা পেয়েছে বাংলাদেশের সরকার, স্বৈরাচারী আখ্যা পেয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ভেতর থেকেই শোনা যাচ্ছে যে নিজের ক্ষমতায় দীর্ঘদিন সরকারের প্রধান হয়ে রয়েছেন শেখ হাসিনা। বাড়ছে জিনিসের দাম ও করাপশন। তাহলে কি ছাত্র আন্দোলনের আড়ালে সরকার পতনের কোনো গভীর ষড়যন্ত্র? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খারাপ,
জিনিসের দাম বাড়ছে, মানুষের বাক স্বাধীনতা নেই, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রায় অনেক অভিযোগ হাসিনা সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনকে যেভাবে দমন করার দৃশ্য আমরা দেখেছি তা সত্যি উদ্বেগজনক। অনেকে বলেছেন এটা সরকারের ব্যর্থতা। অভিযোগ এটাও যে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণের আড়ালে আওয়ামী লীগের অনেককেই কোটার আন্ডারে এনে নিজের ক্ষমতা বাড়াচ্ছেন শেখ হাসিনা। 5ই জুন রায় আসার পরই শুরু হয় আন্দোলন। ছাত্রছাত্রীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ করে বাংলাদেশ সরকার, এমনকি ছাত্রলীগকে সামনে এনে তাদের ওপর বেধড়ক মারধর করা হয়। 1 জুলাই পরিস্থিতি আরও খারাপ হয়। শেখ হাসিনা দাবি করেন বিষয়টি সম্পূর্ণ আইনি, এতে সরকারের কোনো হাত নেই। সরকারের বিরুদ্ধে অভিযোগ যে হাইকোর্টের রায় হাসিনার ইচ্ছার ওপরই চলে। এরপর 7ই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন সুপ্রিম কোর্ট যা রায় দেবে তাই হবে। 14ই জুলাই এক প্রেস কনফারেন্সে সেই বক্তব্য রাখেন শেখ হাসিনা, যা আগেই শুনিয়েছি আপনাদের। এরপরই 18 জুলাই একটি মৃত্যু মিছিল শুরু হয় বাংলাদেশে। মৃত্যু হয় কয়েকশো মানুষের, আহত হন অনেকে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কারফিউ জারি করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে হাসিনা সরকার। এরপরই সামনে আসে সুপ্রিম কোর্টের রায়, যেখানে এক ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। জানানো হয় কোটা ব্যবস্থার সংস্কার হবে। সুপ্রিম কোর্ট জানায় দেশের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ হবে 7%, তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য, বাকি 1% অনগ্রসর শ্রেণীর জন্য, আর 1% শারীরিকভাবে সক্ষমদের জন্য। 93% চাকরি হবে মেধার ভিত্তিতে। এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারও। তাহলে কি এবার পুরোপুরি শান্ত হবে বাংলাদেশ? সেখানকার সংবাদ মাধ্যমের দাবি যে এই আন্দোলন চলবে এখনো, কারণ ছাত্রছাত্রীদের মৃত্যু হয়েছে, প্রায় 150-রও ওপরে ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে শাসকদের দাবি যে এই ছাত্র আন্দোলনের পেছনে শুধু ছাত্রছাত্রীদেরই হাত নেই, বরং জামাত বা ISI এর মতো গোষ্ঠীদেরও হাত আছে। আন্তর্জাতিক পর্যায়ে যদি দেখা হয় তাহলে প্রায় এক স্যান্ডউইচ পরিস্থিতিতে বাংলাদেশ। একদিকে বন্ধু ভারত, যাদের সাথে তাদের অনেক ভালো সম্পর্ক, অন্যদিকে চীন, যাদের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক অনেকটাই গভীর। একদিকে মোদির সাথে নানান চুক্তি করেছেন শেখ হাসিনা, অন্যদিকে এই মাসেই চীনের থেকে প্রায় $1 বিলিয়ন সাহায্য আদায় করেছেন শেখ হাসিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে বাংলাদেশের অনেক সেক্টরেই অনেক টাকা বিনিয়োগ করবে চীন। অন্যদিকে মার্কিন ঘাঁটি বানানোর প্রস্তাব খারিজ করেছিল ঢাকা। তাই জামাত ISI এর পাশাপাশি মাথা চাড়া দিচ্ছে না তো CIA? এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য প্রায় এখন বন্ধই। যেই পড়ুয়ারা ভারত থেকে বাংলাদেশে পড়াশোনার জন্য গেছিলেন তারাও এই মুহূর্তে ফিরে আসছেন ভারতে। যাই হয়ে যাক, আমাদের দেশের মানুষ হোক বা অন্য দেশের মানুষ, সব থেকে বড় মানুষের প্রাণ। মানুষের প্রাণের থেকে বড় কিছু নেই। সাধারণ মানুষের জীবন যখনই বিপন্ন হয় তখনই কেঁদে ওঠে আমাদের মন। বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা খুবই মর্মাহত, এবং আপনাদের সাথে আজকে যা শেয়ার করলাম সেটাও অনেকটাই উদ্বেগজনক। আশা করা যায় এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হবে এবং বাংলাদেশ দেখবে এক নতুন সূর্যের মুখ। সাধারণ মানুষ আবার নিজের জীবন ভালোভাবে চালাতে পারবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যা যা শেয়ার করলাম আজকে আপনাদের সাথে এই ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, কারণ এই পরিস্থিতিগুলো সবার জানার দরকার। আর মানুষের পাশে মানুষ যখন থাকবে তখন আমাদের দেশ, আমাদের এই গোটা পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে। তো আজকের ভিডিও এই বলে শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে আবার আমি আলোচনা করব। আবার ফিরে আসবো অন্য কোনো পডকাস্টে বা এরকম কেস স্টাডি বা ডকুমেন্টারি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।